বকুল, বিশ্বাস করো, আমি রজতাভ বাবুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি শোনেননি। হ্যাঁ, আমি অর্থলোভী, নিজের আপনজনদেরকে ঠকিয়েছি, ঠিক কথা, কিন্তু মানুষ মারার মতন নৃশংস কাজ আমি কোনো দিন করতে চাইনি বকুল। কিন্তু রজতাভ রক্ষিতের কাছে আমার ক্ষমতা কতটুকু ছিল বলুন? তার ক্ষমতার কাছে তো আমি চুনোপুটি। ফলে তাকে আটকানোর ক্ষমতা আমার ছিল না। আর রজতাভ রক্ষিত ততদিনে ওই জমিটা পাওয়ার ব্যাপারে আরো হিংস্র হয়ে উঠেছে। যে জমিতে চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরিয়ে চাষ করত, যে জমিকে নিজের মা মনে করত বলেই এত অত্যাচার হওয়ার পরেও জমি আঁকড়ে পড়েছিল, সেই জমি রজতাভ রক্ষিত তাদের রক্তের বিনিময়ে পাওয়ার জন্য উদ্যত হয়ে উঠল। বিশ্বাস করো বকুল, অনেক চেষ্টা করেছিলাম ওনাকে আটকাতে, কিন্তু পারিনি আমি। সমর, তোমার মতো ভীতু লোককে আমি বেশিক্ষণ বরদাস্ত করবো না। ওই জমিটা আমার চাই, মানে চাই। তার জন্য যতগুলো লাশ ফেলতে হয় আমি ফেলবো, যে আটকাতে আসবে তার লাশও মরবে। তারপর অসীম পালকে খুন করার জন্য রজতাভ রক্ষিত অ্যাটেম্প্ট করলো। প্ল্যানটা ফেল করলো, তাই তো? ঠিক, কিন্তু তার জন্য আমাদের বিরাট বিপদ এসে গেল। চাষিদের প্রোটেকশনের জন্য আর তাদের ন্যায্য দাবির পাশে থেকে লড়াই করার জন্য মাঠে নামলেন এলাকার জাঁতরেল পুলিশ অফিসার, অপরাধীদের ত্রাস অনিমেষ সান্যাল। আর তখনই ভাগ্য দেবতা আমাদের দুর্ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্যটা জুড়ে দিলেন বকুল। এখন ইমোশনাল হওয়ার সময় নয় সমরবাবু, কাম টু দ্য পয়েন্ট। ওকে, অনিমেষ বাবু কেসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে ভয়ঙ্কর সমস্যা উপস্থিত হলো। অনিমেষ সান্যালকে ঘাটালে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে, কারণ লোকটা সহজ লোক নয়। তাই আমাদের উচিত ভালোয় ভালোয় পেছিয়ে আসা। তারপর তো আর একটা ভয়ঙ্কর খবর শুনেছি, অসীম পাল মার্ডার কেস উনি রিওপেন করছেন, ইনভেস্টিগেশন উনি করবেন। এবারে বুঝতে পারছেন, সেই কেসে যদি আমাদের নামটা উঠে আসে, আপনার কি হবে জানি না, আমি তো কিছু না করেই কেসকেই যাব। আর তারপর যদি সেটা আমার দাদার কানে যায়। দেখো সমর, চিন্তা করো, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুলই না হয় পাঠিয়ে দেবো অনিমেষ সান্যালকে, দেখবে ঠান্ডা হয়ে যাবে। মানে টাকার লোভিতা তো মহান সাহায্যে। ভুল করছেন আপনি।
অনিমেষ সান্যাল ঘুষ নেয় না। আরে ছাড়ো তো, সবাই বিক্রি হয়, কেউ 50 টাকায় আর কেউ 50 কোটি টাকায়। যার যত দর বেশি সে ভেতরে ভেতরে তত অসৎ। তুমি বরং এক কাজ করো, তুমি পার্সোনালি অনিমেষ সান্যালের সঙ্গে দেখা করো। ডিউটি আওয়ার শেষ হলে ওর কোয়ার্টারে গিয়ে দেখা করো। আমি? হ্যাঁ তুমি। শর্ত মতো তো তোমারই যাওয়ার কথা, এখন সেই সময় এসে গেছে। আর তারপর তুমি রজতাবু রক্ষিতের কথা মতো আমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, যেখানে তোমার আসল উদ্দেশ্য ছিল আমার বাবাকে ঘুষ দেওয়া। ঠিক বলেছ। সেই বিখ্যাত অডিও ক্যাসেট, তাতেই তো তোমরা সব শুনেছ। অনিমেষ বাবু আমাদের সহযোগিতা তো করেনি, উল্টে আমরা যাতে ওই জমি থেকে পিছিয়ে আসি তার জন্যও আমাদের সাবধান করেছিলেন। অনিমেষ সান্যাল সেদিন ফাঁকা আওয়াজ করেননি বকুল। অসীম পালকে খুন করার চেষ্টা করা আর চাষিদের জমি নিয়ে তাদের বেদখল করার চেষ্টা করা, এই দুটো কেসের জন্যেই তিনি তলায় তলায় আমার আর রজতাভ রক্ষিতের নামে চার্জশিট তৈরি করছিলেন। খুব শার্প মাইন্ড ছিল তোমার বাবার, তাই রজতাভ রক্ষিতের মতন ধুরন্ধর লোকও বুঝতে পারেননি যে তলায় তলায় তার নামে চার্জশিট তৈরি হচ্ছে। এছাড়াও রজতাভ বাবুর বিরুদ্ধে আরো কিছু প্রমাণ অনিমেষ সান্যালের হাতে চলে এসেছিল, আর তখনই রজতাভ বাবু জানতে পারেন যে তার বিরুদ্ধে চার্জশিট তৈরি হচ্ছে। চার্জশিটের খবর শুনে রজতাভ বাবু খুব অশান্ত ছিলেন, আমিও টেনশনে ছিলাম। আর তারপরেই কেমন যেন শান্ত হয়ে গেলেন রজতাভ বাবু। অনিমেষ সান্যালকে সরিয়ে দিতে হবে সমর। কি বলছেন রজতাভ বাবু? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? না সমর, আমি পাগল হইনি। ওই জমিটা পাওয়ার জন্য অনিমেষ সান্যালকে সরিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রজতাভ বাবু প্লিজ, আমার ওই জমির দরকার নেই। হ্যাঁ, অনেস্টলি বলছি, আমার দরকার নেই। কারণ ওই একটা জমির জন্য আমি খুনোখুনি করতে পারবো না। বেশ, যা করার আমাকে নিজে হাতেই করতে হবে। রজতাভ বাবু প্লিজ প্লিজ, আপনি পাগলামো করবেন না প্লিজ। ব্যাপারটা শুধু জমি পাওয়াতে আটকে নেই সমর, আমার প্রেস্টিজ, আমার কেরিয়ার সব কিছু বিপদে। খবর পেয়েছি কাল সকালে অনিমেষ সান্যাল চার্জশিট পেশ করবে কমিশনারের কাছে। তাতে তোমার কি ক্ষতি হবে জানি না, কিন্তু আমার ওই চেয়ারটা আমি হারাবো, সেটা আমি হতে দিতে পারবো না। যা ব্যবস্থা করার আজ রাতের মধ্যেই করতে হবে। রজতাভ বাবু, আমাকে একটা সুযোগ দিন, জাস্ট একটা। ওই চার্জশিটের ফাইল আমি আপনাকে এনে দেবো, কথা দিচ্ছি। তুমি কিভাবে? আপনার পিস্তলটা আমাকে দিন। আমার পিস্তলটা তোমাকে দেবে? দাঁড়া, আমার কাছে খবর ছিল যে রাতের বেলায় অনিমেষ বাবু ওই ফাইলটার সঙ্গে নিয়ে কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন, আর সেই মতো আমিও সেখানে পৌঁছে গেলাম। এই আবার কি?
গাড়িটা হঠাৎ এভাবে রাস্তাতে দাঁড়িয়ে পড়লো? কি ব্যাপার বলো তো? দাঁড়া, আমি দেখছি। না স্যার, হুটহাট করে রাস্তায় নামবেন না স্যার। না, তুমি গাড়িতে থাকো, আমি দেখছি। অনিমেষ বাবু, চাষিদের ভুল বুঝিয়ে কিন্তু আপনি ঠিক কাজ করছেন না। ভুল আমি ওদের বোঝাচ্ছি না সমর রায়, আমি শুধু ওদের ন্যায্য অধিকার সম্বন্ধে সচেতন করছি। ওদের ভুল বুঝিয়ে ঠকানোর চেষ্টা করছেন তো আপনারা। সেটা আমরা বুঝবো। আপনাকে নাক গলাতে কে বলেছে? ওদের ভুল বোঝাবো, মিথ্যে বলবো, ঠকাবো, সবকিছু করে ওদের জমি আমরা দখল করব। আপনি যদি মাঝখানে আসেন, খুব বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি ওদের ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। একজন পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের পাশে থাকা আমার ডিউটি, আর সেই ডিউটি আমি পালন করবই। বিশেষ করে যখন ওই গরিব মানুষগুলো আপনাদের মতন লোভী স্বার্থান্বেষী মানুষের দ্বারা চিটেড হচ্ছেন। শাট আপ! এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছেন, এবার আমার কথাটা মন দিয়ে শুনুন অনিমেষ বাবু। কাল আপনি চাষিদের কাছে নিজে যাবেন, গিয়ে বলবেন এতদিন যা বলেছেন ওদেরকে, যা বুঝিয়েছেন ওদেরকে, সব মিথ্যে ছিল, ভুল ছিল। আসলে আপনি নিজের স্বার্থে এগুলো করেছেন। আপনি ভালো করেই জানেন যে এই কাজ আমি কখনো করব না। আমাকে যা বলতে বলছেন এই কথাগুলো আপনাদের মুখেই মানায় সমর বাবু। আর এই যে ফাইলটা দেখছেন, এর মধ্যে আপনাদের সমস্ত কুকীর্তির বিবরণ বন্দি করা আছে। ফাইলটা কোর্টের হাতে তুলে দিয়ে আপনাদের মুখোশ আমি খুলে দেব। আমি খুব ভালো করে জানি কোন উদ্দেশ্য নিয়ে আপনারা জমিটা দখল করতে চাইছেন। এক চুটকি মাটিও আমি আপনাদের ওখান থেকে নিতে দেব না। তাই নেই? আচ্ছা ধরুন এই ফাইলটা যদি কোর্ট অবধি না পৌঁছয়, তাহলে? মানে অনিমেষ বাবু, আপনি যেরকম আমাদের উদ্দেশ্য জানেন, সেরকম তো আমরাও আপনার উদ্দেশ্যটা জানি। আপনি তো যা করছেন নিজের স্বার্থে করছেন। কি? নিজের স্বার্থে? অফকোর্স। তা না হলে আমাদেরকে এভাবে আটকান নাকি? কেন আটকাচ্ছেন? জানি না আমরা। প্রমোশন পাবেন, আর প্রমোশন পেলে কিছু টাকা মাইনে বাড়বে, সেই লোভে করছেন তো। একটা কাজ করা যাক, প্রমোশন পেলে যে মাইনেটা আপনার বাড়বে তার থেকে 10 গুণ বেশি টাকা আমি আপনাকে দেব। অনিমেষ বাবু, আমি জানি এই চাকরিটা করে কত টাকাই বা রোজগার করেন। এতে কি আর পরিবারের লোকজনের সকাল্লাদ মেটানো যায়? যায় না। আমি বুঝি সব, আর সেই জন্যই বলছি এই ফাইলটা আমাকে দিয়ে দিন। কথা দিলাম আপনাকে আমি বড় লোক বানিয়ে দেবো। আপনি আবারও ভুল করলেন সমরবাবু। পুলিশের চাকরি, এই ইউনিফর্ম, এইগুলো অর্থ দিয়ে মাপা যায় না সমরবাবু। আপনাদের মতো লোক অবশ্য এসব বুঝবে না, আমি আশাও করি না। জমি সংক্রান্ত অপরাধের কথা তো ছেড়েই দিন, একজন অন ডিউটি পুলিশ অফিসারকে
ঘুষ দিতে যাওয়ার অপরাধে আমি কিন্তু এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি, ভুলে যাবেন না। তাই ভালোই ভালো বলছি, রাস্তা ছাড়ুন। বুঝেছি, আপনার মাথা থেকে সততার ভূতটা সহজে নামবে না। কিন্তু কি জানেন অনিমেষ বাবু, এই ভূত ছাড়ানোর অনেক উপায় আছে যেটা আমি জানি। যে জিনিসটা সারাক্ষণ আমাদের সঙ্গী, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার সময় আমাদের সঙ্গে থাকে, সেটা দেখিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা আমাকে করছেন। মনে রাখবেন, আপনার হাতের ওই মেশিনটা বেআইনি, আর ক্রিমিনালদের শায়েস্তা করার জন্য আমার রিভলভারটা সরকারই আমাকে দিয়েছে। সমরবাবু, গোবিন্দকে ছেড়ে দিন, ও এসবের মধ্যে জড়িত নয়। অনিমেষ বাবু, আর চালাকি করার চেষ্টা করবেন না। ফাইলটা আমাকে দিয়ে দিন। দিন। দিন, ফাইলটা দিন। না অনিমেষ বাবু, শেষবারের মতন আমি সুযোগ দিচ্ছি, কিন্তু ফাইলটা দিয়ে দিন। না না, তাহলে বেঁচে ফিরতে পারবেন না। না দেব না। দিন ফাইলটা। ফাইলটা দিয়ে দিন না। না গোবিন্দ, না। আমাকে মেরে দিয়ে আপনাদের সমস্যা শেষ হয়ে গেল না। এই দেশ নেতাজি ক্ষুদিরাম বসুর দেশ। একজন অনিমেষ সান্যালকে মেরে আপনারা পার পেয়ে যাবেন না। আরো 10 জন অনিমেষ সান্যাল মাথা তুলে দাঁড়াবে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে। কতজনকে মারবেন আপনারা? আপনাদের গুলি শেষ হয়ে যাবে। আপনাদের বিরুদ্ধে মুখে দাঁড়ানো সৎ মানুষের সংখ্যা শেষ হবে না। আমি গুলি চালাইনি, বিশ্বাস করুন আপনি। আমি গুলি চালাতে চাইনি। আমি তো শুধু ওই ফাইলটা দিতে চাইছিলাম। ভালোই ভালো, কিন্তু কি করে আমার এখান থেকে গুলি চললো আমি জানি না। এই হট হট, নাহলে গুলি করে মেরে ফেলবো। হট 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 স্যার, হট স্যার, হট হট অনিমেষ স্যার। এই ছিল সেদিনের ঘটনা বকুল। বিশ্বাস করো, আমি খুব খারাপ মানুষ, খুব খুব খারাপ। কিন্তু আমি মানুষ মারতে পারি না। অনিমেষ বাবুকে খুন করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি গুলি করতে চাইনি, কিন্তু তারপরেও কোথা থেকে কি হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই
একটা মানুষ চোখের সামনে সব শেষ। কাকুমণি, তুমি বলছো যে তুমি নিজের অজান্তে গুলিটা চালিয়েছিলে, অথচ ফরেনসিক রিপোর্ট বলছে সেদিন ওই রিভলভার থেকে কোনো গুলি চলেইনি। আমার বাবার মৃত্যু হয়েছিল বুকে গুলি লেগে। তাহলে গুলিটা চালালো কে?